বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা একটি গোলামী শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে ব্যবধান তৈরি করে, বৈষম্য তৈরি করে। এই শিক্ষা ব্যবস্থা আমলাদেরকে বাংলাদেশের নাগরিকদের উপর, রাষ্ট্রের মালিকদের উপর খড়গ চালাবার জন্য অস্ত্র হাতে তুলে দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের টপিক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন কোথায় দরকার, কেন দরকার। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। এই বোর্ড এক্সামের মধ্য দিয়ে আমাদের দেশের কয়েক লক্ষ তরুণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের অন্যতম একটি অধ্যায় পার করতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই শিক্ষা ব্যবস্থার আলোকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে আমাদের তরুণ শিক্ষার্থীরা কোথায় যাবেন, কি করবেন, পরবর্তী তাদের ধাপ বা জীবনের লক্ষ্য কি, সেটি বাংলাদেশের স্বাধীনতার এই ৫৫ বছরে এসেও আমাদের রাষ্ট্র বা কোনো সরকারই নির্ধারণ করতে পারেনি, নির্ণয় করতে পারেনি। অর্থাৎ আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের সদস্যরা যে যার যার মতো করে নিজের দায়, নিজের দায়িত্ব নিজে নিয়েই পরবর্তী লক্ষ্যে তারা ছুটে চলেন। কেউ পারেন, কেউ সফল হন, কেউ সফল হন না, কেউ ঝরে পড়েন। এমন দৃশ্যই আমরা গত ৫৫ বছরে আমরা দেখেছি, বাংলাদেশ এর সাক্ষী হয়েছে। অথচ বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক চাহিদা এবং বাস্তবতার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক আগেই কর্মমুখী বা টেকনিক্যাল বেসড এডুকেশন সিস্টেম হিসেবে ঢেলে সাজাবার কথা ছিল। অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, অনেক জোট মহাজোট অনেক গল্প বলেছে। কেউ সিঙ্গাপুর বানিয়েছে, কেউ দুবাই বানিয়েছে, কেউ ইউরোপ আমেরিকা বানিয়েছে, বাংলাদেশকে অনেক স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। কিন্তু সেগুলোই শুধুমাত্র প্রতারণামূলক কতগুলো রাজনৈতিক বক্তব্য ছিল। বর্তমান বিএনপি সরকার কর্মমুখী শিক্ষার কথা বলেছেন, তারা কিছু উদ্যোগ গ্রহণ করবার জন্য ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক চাহিদাকে মাথায় রেখে আন্তর্জাতিক দক্ষ শ্রম শক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিদেশি ভাষা শিক্ষার প্রতি বর্তমান সরকার গুরুত্ব আরোপ করেছেন এবং উদ্যোগ গ্রহণ করেছেন বলে আমরা জেনেছি। এটি কিছুটা হলে আমাদেরকে আশা দেখায়। কিন্তু কথা হলো, আমলাতান্ত্রিক আমাদের সমাজ এবং রাষ্ট্র কাঠামোতে নাগরিকরা সবসময় যে মূল্যহীন, অবমূল্যায়িত বা বৈষম্যের শিকার হয়ে আছি বা আছেন, তার থেকে কি এই শিক্ষা ব্যবস্থা বা নতুন কোনো ব্যবস্থা কি আমাদেরকে মুক্তি দিতে পারবে, বা বর্তমান সরকার কি তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবেন? আমরা দেখেছি বর্তমান বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা এটি একটি গোলামী শিক্ষা ব্যবস্থা। এই গোলামী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষকে স্ট্রেনদেন বা শক্তিশালী করা হয়, পাওয়ারফুল করা হয়, এবং অন্যদিকে যারা রাষ্ট্রের সাধারণ নাগরিক এবং মালিক তাদেরকে কোণঠাসা করা হয়, তাদেরকে শোষণ করা হয়। এই শোষণের মূল যে কাঠামো, মূল যে স্ট্রাকচার, সেটি হলো বাংলাদেশের আমলাতান্ত্রিক ব্যবস্থা। এই আমলাদের মধ্য দিয়ে যুগে যুগে কালে কালে এই গোলামী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কতগুলো দাস তৈরি করা হয়েছে এবং সেই দাসদের দ্বারা বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ, শাসন এবং অবমূল্যায়ন বা বৈষম্যের শিকার করা হয়েছে। এটি চলে এসছে বাংলাদেশের এই ৫৫ বছরের স্বাধীনতার ইতিহাসে। কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে, আর সময় নষ্ট করবার সময় কি বাংলাদেশের থাকা উচিত? আজকে বাংলাদেশের সমসাময়িক সময় বা আগে পরে যে সকল রাষ্ট্র পৃথিবীময় স্বাধীনতা অর্জন করেছেন, সেসব রাষ্ট্রের কাঠামো বা চিত্র কি, কোথায় তারা, কোথায় তাদের উন্নয়ন, কেমন তাদের চেহারা, তাদের প্রকৃতি বৈশিষ্ট্য, আর আমরা কোথায় আছি, কত দূর পিছিয়ে আছি। আমাদের খুব নিকটবর্তী দেশগুলোর দিকে তাকালেই মনে হয় যে আমরা শত বছর পিছিয়ে আছি। অথচ বাংলাদেশের যে সকল দক্ষ শ্রমশক্তি রয়েছেন, মেধাবী মানুষ রয়েছেন, তারা পৃথিবীময় যারা সুযোগ পেয়েছেন, কষ্ট করে যেতে পেরেছেন, তারা কিন্তু আলো ছড়াচ্ছেন। তারা তার স্ব জায়গায় দক্ষতা, যোগ্যতা এবং মেধার স্বাক্ষর রাখছেন এবং তারা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাস্তবতা এবং রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে, বলি হয়ে বাংলাদেশের মেধা কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা একটি অন্ধকারাচ্ছন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এই অন্ধকারময় শিক্ষা ব্যবস্থা থেকে বের করে আনবার জন্য জাতির অভিভাবক হিসেবে বা জাতির কাণ্ডারি হিসেবে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো সরকার ভূমিকা রাখতে পারেনি, পরিচয় প্রদান করতে পারেনি। আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এর বর্তমান বাস্তবতা এবং কোথায় পরিবর্তন দরকার সে বিষয়ে নিজের মতো করে কিছু বিষয় পয়েন্ট আউট করেছি, সেটি আমি আমার আলোচনা আজকে তুলে ধরতে চাই। আমরা কি শুধুমাত্র পরীক্ষায় ভালো করা বা ভালো পাস মার্ক পাওয়া এই বিষয়ের উপরেই এখনো জোর দিয়ে যাব, নাকি আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের মধ্য দিয়ে
প্রণয়নের মধ্য দিয়ে আমাদের দক্ষতা এবং যোগ্যতা উন্নয়নের জন্য একটি বিশেষ ব্যবস্থা, যেটি আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য, সেটি গ্রহণ করব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো প্রায় 90% মুখস্থ নির্ভর। তথাকথিত শিক্ষক নিবন্ধন এবং তথাকথিত শিক্ষা ব্যবস্থার জাতাকলে পড়ে সেই শৈশব থেকেই আমাদের শিশুরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তারা একটি অতি নিম্নমানের শিক্ষা ব্যবস্থার জাতাকলে পড়ে সত্যিকার অর্থে তাদের জন্মগত বা সৃষ্টিগত যে মেধা বা যোগ্যতা রয়েছে সেটিকে তারা কাজে লাগাতে পারছেন না, সে জায়গা থেকে তারা ছিটকে পড়ে যাচ্ছেন। আমাদের এই মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সৃজনশীল, টেকনিক্যাল এবং প্রযুক্তি নির্ভর বাস্তবমুখী শিক্ষার দিকে অগ্রসর হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি আগেই বলেছি যে পার্শ্ববর্তী অনেক দেশের দিকে তাকালেই মনে হয় যে আমরা বাংলাদেশিরা শত বছর পিছিয়ে আছি, অথচ আমাদেরকে সুযোগ দিলে, আমাদের সামনে সুযোগের ব্যবস্থা করে দিলে, আমরা স্পেস পেলে, আমরা আমাদের দেশের নাগরিকরা বারে বারেই প্রমাণ করেছি, আমাদের তরুণরা প্রমাণ করেছে যে আমরা পারি, আমরা করতে পারি। বিশ্বের কোনো দেশের নাগরিকদের চেয়ে মেধা দক্ষতায় আমরা পিছিয়ে নেই। কিন্তু সংকট ওই একটি জায়গায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের বিদেশি শক্তিসমূহের দাসত্ব বরণ, যেটি বাংলাদেশের রাজনৈতিক শক্তিসমূহ, গোষ্ঠীসমূহ বা দলসমূহ ঢালাওভাবে যুগের পর যুগ, বছরের পর বছর করে এসছেন, যার শিকার হচ্ছেন, যার বলি হচ্ছেন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, যার দায় নিতে হচ্ছে আমাদেরকে, রাষ্ট্রের নাগরিকদেরকে। আমাদেরকে কয়েকটি বিষয়ের দিকে অবশ্যই জোর নজর দিতে হবে। এর মধ্যে শিক্ষা ও চাকরির বাজারের মধ্যে একটি দক্ষতার ব্যবধান বা স্কিল গ্যাপ রয়েছে, সেটিকে পূরণ করতে হবে। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও প্রয়োজনীয় বাস্তব দক্ষতা অর্জন করতে পারেন না। এর কারণ হলো আমাদের সিস্টেম তাকে অ্যালাউ করে না বা স্পেস দেয় না। স্কুল কলেজ পর্যায় থেকেই আমাদেরকে এআই, ডিজিটাল লিটারেসি, ফিনান্সিয়াল লিটারেসি, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং এন্টারপ্রেনারশিপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আরও বেশি জোর দিতে হবে এবং দক্ষতা অর্জনের জন্য সহায়তা প্রদান করতে হবে। এছাড়া আমাদের নারী শিক্ষার্থীরা বা আমাদের কিশোরীরা, আমাদের মেয়েরা, তরুণীরা যারা রয়েছেন, তাদেরকে ছোটবেলা থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রের একটি বিশেষ স্ট্রাকচার বা সিস্টেম ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তাদেরকে বিশেষায়িতভাবে বিশেষ দক্ষতা এবং যোগ্যতা নির্ভর করে গড়ে তুলতে হবে। আমাদের সুবৃহৎ জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে হবে এবং এই জনসম্পদে পরিণত করতে হলে রাষ্ট্রকে, সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। পরীক্ষার নম্বরের পাশাপাশি বাস্তব প্রজেক্ট, গবেষণা, দলগত কাজ ও নৈতিক মূল্যবোধের মূল্যায়ন আরও বেশি বাড়ানো উচিত। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, শিল্প খাত এবং সরকারের সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদী পরিবর্তন সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিয়ে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল এডুকেশনকে কোনো অংশেই পাশ কাটিয়ে বা দূরে রেখে টিকে থাকা সম্ভব হবে না। বর্তমান বিশ্ব অতি ছোট টেকনিক্যাল স্কিলকেও অনেক বেশি মূল্যায়ন করে দক্ষতা নির্ভর কর্মব্যবস্থার অন্তর্ভুক্ত করে নিচ্ছে। আমাদের দেশে কর্মবিভাজন রয়েছে, আমাদের মধ্যে দক্ষতার বৈষম্য রয়েছে এবং নেতিবাচক ধারণা রয়েছে। পৃথিবীর উন্নত দেশে একজন সামান্য ইলেকট্রিশিয়ান বা যে কোনো মেকানিক্যাল এক্সপার্টকে যেভাবে মূল্যায়ন করা হয়, আমাদের দেশে ঠিক তার বিপরীতটাই আমরা দেখতে পাই। তুচ্ছ-তাচ্ছিল্য, ছোট কাজ বলে ঘৃণা করা অথবা বিভাজন বা বৈষম্য করা, এটি আমাদের রাষ্ট্রেরই একটি অন্ধকার চরিত্রের দিক। এর থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, এর থেকে বেরিয়ে না এসে যদি আমরা আমাদের এই যে তরুণ জনশক্তিকে বৈষম্যের মধ্যে রেখে দেই, নেতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে রেখে দেই, তাহলে আদতে রাষ্ট্রের ক্ষতি, জাতির ক্ষতি। যত বেশি কর্মের প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে কর্মকে ছোট মনে না করে তাদেরকে উৎসাহিত করে এই কর্মমুখী শিক্ষার দিকে ঠেলে দেওয়া হবে, তত বেশি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে বিশ্বের বুকে তাদের আরো বেশি শক্ত জায়গা করে নিতে পারবে।